আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখে থাকেন পাক্ষিকভাবে এনটিভি ইউরোপ স্কাই 780, এনটিভির ইউটিউব পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আপনারা এই অনুষ্ঠানটি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন, এবং আরও একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে যেখানে টেক্সট করে আপনাদের যে কোনো কোয়েরি জানতে পারবেন। এছাড়াও একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যে ইমেল অ্যাড্রেসটিতে অনুষ্ঠানে অথবা অনুষ্ঠানের বাইরে আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো কোয়েরি ল অ্যান্ড লিগ্যাল এইড টিম অ্যাড্রেস করার চেষ্টা করবে। প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত থাকেন, তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার এবং সলিসিটর জনাব মুহিত খান সাহেব। একটু বলে নিচ্ছি, মুহিত ভাই খুব একটা কঠিন সময় পার করছে। ওনার শাশুড়ি, উনি গত সপ্তাহে মারা গিয়েছেন। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আমরা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি আমাদের অতীব আপনজন ছিলেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। আমাদের সাথে বাবা মতো আরও উপস্থিত আছেন আমাদের ইয়াং ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আকবর, আসসালামু আলাইকুম। আমাদের দুজন অতিথি দয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা এই অনুষ্ঠানটিতে সাধারণত ফ্যামিলি ল বিষয়ক ডিসপিউটসগুলো আলোচনা করে থাকি। তারপরও দর্শকদের অনুরোধ ক্রমে বিভিন্ন বিষয় নিয়েও আমরা আলোচনা করি, যেমন ইমিগ্রেশন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এমপ্লয়মেন্ট ল নিয়ে, এবং আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে এমপ্লয়মেন্ট লটাকে আমরা এই অনুষ্ঠানেও আমরা কন্টিনিউ করব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়েরিজ থাকে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, প্রথমে আসছি মোহিত ভাই। আমরা কথা বলছিলাম গত পর্বের শেষ দিকে কনস্ট্রাকটিভ ডিসমিসাল। জি, কনস্ট্রাকটিভ ডিসমিসাল এইটা যেহেতু একটা লিগ্যাল টার্ম, আপনি একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে কনস্ট্রাকটিভ ডিসমিসালটা আসলে কখন হয়। ধন্যবাদ। বলার আগে ছোট্ট করে একটু আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে দর্শক মণ্ডলী, এমপ্যাথি বলে একটি কথা আছে, মানে ভালোবাসার ডাকে ভালোবাসার জেগে ওঠা। আমার শাশুড়ি ইন্তেকাল করেছেন, তাকে দাফন করতে যাব সেই নর্থ লন্ডনে, এই ইস্ট লন্ডন থেকে আমার এই ভাইয়া ব্যারিস্টার আকবর আলী ভাই এবং তার সাথে আমার ব্যারিস্টার ইমতিয়াজ ভাই, তারা দুজনে দৌড়ে গিয়েছিলেন। তাদের সাথে ছিলেন আমার এনটিভি ইউরোপের আমার যে সাবিনা আপু, বাবু ভাই, হোল এনটিভি ফ্যামিলি মেম্বার, তারা দৌড়ে গিয়েছিল আমার মাকে শ্রদ্ধা জানানোর জন্য। পরবর্তীতে তারা একসাথে সেই কবরস্থানে গিয়েছিলেন মার দাফন শেষ করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাবু ভাই, সাবিনা আপু আপনাদের প্রতি, এনটিভি ফ্যামিলির প্রতি, এবং ব্যারিস্টার ইমতিয়াজ ভাই আপনার প্রতি, এবং আকবর আলী ভাই আপনার প্রতি। ফিরে যাচ্ছি এখন প্রশ্নের উত্তর দিকে। কনস্ট্রাকটিভ ডিসমিসাল বিষয়টি কীরকম? এটা হচ্ছে এরকম, মানে আমি যদি সাধারণ মানুষের ভাষায় কথা বলতে চাই, যদি একটি এমপ্লয়মেন্টের ভেতরে যে জায়গাতে একজন ব্যক্তি কাজ করছেন, এমপ্লয়ার এমন কোনো পরিবেশ তৈরি করেন যে পরিবেশের কারণে বাধ্য হয়ে সেই এমপ্লয়ি পদত্যাগ করতে বাধ্য হয়। বিষয়টি এরকম যে 4-5 জন এমপ্লয়ি একসাথে কাজ করছে পুরুষদের মাঝখানে, একজন মহিলা বাট এমনভাবে অঙ্গভঙ্গি করছে এই মহিলাকে দেখে, এমন ধরনের কোনো পরিবেশ তৈরি হচ্ছে, অথবা তার প্রতি এমন কোনো অশালীন আচরণ প্রদর্শন করা হচ্ছে, এবং মহিলা যতবার তার এমপ্লয়ারকে গিয়ে অভিযোগ করছে যে সে এখানে কমফোর্ট ফিল করছে না, জানা সত্ত্বেও এমপ্লয়ার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন এবং বাধ্য হয়ে সেই এমপ্লয়ি যদি পদত্যাগ করে ফেলেন, সেটি হচ্ছে কনস্ট্রাকটিভ ডিসমিসাল। তো এটি হচ্ছে সাধারণ জনগণের ভাষায় আমি বললাম ভাইয়া। জি, মোহিত ভাই বলে না থাকি আমাকে ক্ষমা করবেন। না, মোহিত ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি যখন কথা বলেন তখন অডিয়েন্স ভিত্তিক কথা বলেন। আপনি অডিয়েন্স আপনাকে বুঝতে বা রিড করতে কোনো সমস্যা হয় না। তারপরে আমি আসবো আকবর বিন সিদ্দিক, আপনি যদি কোনো কিছু অ্যাড করেন। জি না, থ্যাংক ইউ, খুব ওয়াইডলি গোছালোভাবে বলছেন। বাট এখানে যেহেতু কনস্ট্রাকটিভ ডিসমিসাল নিয়েই বলতেছি, আমরা তো আসলে আমাদের কমিউনিটির
বেশিরভাগ মানুষই তো আসলে অ্যাওয়ার না, মনে করেন যে না আমি তো কাজ ছেড়ে দিছি তার মানে তো আমার আর আসলে কোনো রাইট আর Correct. থাকে না। তো এখানে আসলে এটা খুবই ওয়াইড কনস্ট্রাকটিভ ডিসমিসালটা, যে ভাইজান এই মাত্রই বললেন, যেমন বুলিং এর শিকার হলেন আপনি এমপ্লয়ারের কাছ থেকে, ডিরেক্টলি হতে পারে ইনডিরেক্টলি হতে পারে, আপনার ডিমোশন হয়ে গেছে, সো আপনি অফকোর্স তো আর কাজ করবেন না, মোটিভেটেড হবেন না। হ্যাঁ, তো আপনার ডিমোশন তো আপনি মেনে নেবেন না, তো এর ফলে তো আপনি জবটা ছেড়ে দিয়েছেন। সো এর ফলেও কিন্তু আপনি কনস্ট্রাকটিভ ডিসমিসাল, আপনি জব ছেড়ে দিয়েছেন, ইট ডাজন্ট মিন যে আপনি এটা ফেয়ারলি আপনার জবটার তার মানে কি এই যে এমপ্লয়ি যে কাজটা ছেড়ে দিল তার রাইটস আছে এমপ্লয়ের বিরুদ্ধে মামলা করার, এই বিষয়টা কি? জি জি, এটা তো আসছে। এছাড়াও আপনি যদি নন পেমেন্ট অফ দ্য ওয়েজেস হয়, অনেক সময় তো আচ্ছা। ওয়েজেস কিন্তু ঠিকমতো পে করে না, জি হ্যাঁ। এটা আমরা কিন্তু প্রায় সময় কিন্তু আমাদের অফিসে অনেকেই আসেন যে জি। এসএমএস এর ব্যাপারে আমরা রেকর্ড চেক করে দেখি যে না আসলে কিন্তু পেমেন্ট করে নাই, ওয়েজেস পে স্লিপ যা দেখাচ্ছে সেটা অনুযায়ী হয় না। তো এই সব মিলে আপনি বাধ্য হলে তো রিজাইন দিলেন, কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারবেন, সুযোগ আছে আপনার। যে আমি একটা কল নিয়ে আকবর বিন সিদ্দিক, আমি একটা কল নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। জি শফিকুল আলম কুরাইশ ভাই, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমরা বোধহয় কলটা হারিয়ে ফেলেছি। শফিকুল আলম কুরাইশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের একজন, জি আরেকজন কলার দিক। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি আপনার টিভি ভলিউমটা কমিয়ে তারপরে যদি একটু প্রশ্ন করেন তাহলে আমাদের শুনতে সুবিধা হয়। জি আপনার নামটা বলে প্রশ্নটি করুন। ওকে রিয়াজ ভাই বলুন প্লিজ। আমি 2021-এ পার্সোনাল যে গভর্নমেন্ট পেমেন্টে সাইন্সের নকরিয়া কইয়া আমার স্পাইনাল হার্টিভেক্টর হচ্ছে আমার বিভিন্ন প্রবলেম। জি রিয়াজ ভাই আপনি যদি মনে কিছু না করেন, আপনি কি আমাদের, আমি ধারণা করছি, আমি কারেক্ট নাও হতে পারি, আপনি কি গত সপ্তাহে মানে আগের প্রোগ্রামে ফোন করেছিলেন বোধহয় আমাদের? বলছিলাম কিন্তু আমি বুঝতে পারি নাই। জি রিয়াজ ভাই, আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটা কাজ করবেন, আমাদের যে টেক্সট ফোন নাম্বারটা দেওয়া আছে, সেই টেক্সট ফোন নাম্বারটা অনুষ্ঠানের বাইরে আপনি যদি কল করেন তাহলে আমাদের লিগ্যালের টিম যে কোনো একজন পিক আপ করে আপনার ঘটনাটা শুনে, আমরা যেহেতু আপনি অসুবিধায় আছেন, আমরা চেষ্টা করব আপনাকে একটা যতদূর সম্ভব আমাদের ক্যাপাসিটির জায়গা থেকে আপনাকে একটা অ্যাডভাইস দিব। কারণ হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টস দেখার প্রয়োজন আছে, এবং আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা এই যে ইনিশিয়াল কনসালটেন্সির জন্য আমরা আপনাকে চার্জ করব না। থ্যাংক ইউ। জি নেক্সট কলার। ওকে নো জি বেশার সিদ্দিক, আপনি জি নেক্সট কলারকে নিয়ে আসি। জি বলুন আপনার, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন প্লিজ, আপনার নামটা বলবেন। ওকে জি মাহবুব ভাই বলুন প্লিজ। তো আমি আমি ইন্ডিয়ানের দেখলাম দেখাইছি, আমার কাছে বাংলাদেশি পাসপোর্ট একটা দুইটা তিনটাই চলে হয়ে গেছে। জি হয় আমি বাংলাদেশে এক্সারসাইজ করে দেখাইলে পাসপোর্ট খেলে হতে হবে না, শুধু লাস্ট যে পাসপোর্ট আছে ওইটা আমি খেলে করতাম। কোনো সমস্যা, আর কোনো প্রশ্ন মাহবুব ভাই? জি আপনি দেখতে থাকুন, আমাদের অতিথিদের একজন আপনার উত্তর দিবেন। থ্যাংক ইউ। জি পেশাক প্রবীণ সিদ্দিক, আপনার কাছেই ছিলাম, আপনি যদি আপনার কাছে থেকে আমি একটু ইমিগ্রেশন এক্সপার্ট, সবচেয়ে ভালো আমাদের গুরু, ইমিগ্রেশন গুরু। জি বলুন, উনি প্রশ্ন করেছেন ওরা 4টা পাসপোর্টই উনি সাথে নিয়ে যাবেন কিনা। জি আপনার উত্তর। ধন্যবাদ। খুব সংক্ষিপ্ত আগে বলে দিচ্ছি, 4টা পাসপোর্ট যদি সাথে নিয়েও যদি যান আপনাকে ঢুকতে দেওয়া হবে না, এবং লাস্টের পাসপোর্ট যদিও আপনার ইনডেফিনিটলি পেমেন্ট রয়েছে তারপর আপনাকে ঢুকতে দেওয়া হবে না, যদি আপনি একটি শুভঙ্করের ফাঁকি এটিকে ফিল আপ না করতে পারেন, আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি ই ভিসাতে চেঞ্জ করতে হবে। আপনার যে
সেটেলমেন্ট অথবা ইনডেফিনিট রিমেইন যে স্ট্যাম্প থাকুক না কেন আপনার পাসপোর্টে, লাস্টের পাসপোর্টে, সেটিকে অবশ্যই ই ভিসাতে আপনাকে চেঞ্জ করতে হবে এবং পাসপোর্টটাকে কানেক্ট করতে জি, এবং নতুন যে পাসপোর্ট যেটা সেটাকে কানেক্ট করতে হবে। করে নিতে হবে। না কানেক্ট করতে আপনি যদি বাংলাদেশে যান যেতে পারবেন, আসতে গেলে কিন্তু আপনি ডিসকানেক্টেড হয়ে যাবেন আপনি। এবং আমি একটু বলি আপনাকে, জি, যেটা বলুন। বাংলাদেশ থেকেও আপনাকে জি। ওখান থেকে ট্রাভেল করতে হ্যাঁ, হবে ঢুকতে দেওয়া হবে না। সুতরাং কানেক্টেড হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি ই পাসপোর্টে আপনি রূপান্তরিত করে নেবেন, তারপর ট্রাভেল করবেন। ধন্যবাদ। জি, ঠিক আমি বলেছি? মোহিত ভাইয়ের সাথে আরেকটু, জি থ্যাংক ইউ, আমি মোহিত ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। মাহবুব ভাই আপনি শুনছেন, সেটা হচ্ছে যে দেখুন ট্রাভেল ডকুমেন্টটা হচ্ছে আপনার লেটেস্ট ট্রাভেল ডকুমেন্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার এই যে প্রিভিয়াস পাসপোর্টগুলো ইজ নট নেসেসারি এখানে। তো মূল কথা উনি এডিশনালি যেটা প্রসিডিউরাল জিনিসটা বলে দিয়েছেন যে এই বিষয়টাকে আপডেট করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। বেস্ট আকবর বিন সিদ্দিক, আপনার কাছে আসছিলাম, যেটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ ডিসমিসালের বিষয়ে আপনি কিছু বলছিলেন, যদি কন্টিনিউ করেন প্লিজ। থ্যাংক ইউ। জি, যে আপনি ওয়েজেস, যদি যেটা বলছিলাম আমরা, যে আপনি ওয়েজেস ঠিক মতো পাচ্ছেন না বা ওয়েজেস অনেক সময় তো পেই করে না আপনাকে, সো আপনি তো আর ওয়েজেস মানে মান্থলি স্যালারি, তাই না? মান্থলি হতে পারে, উইকলি হতে পারে, জি, জি। অনেকে আবার ফোর্টনাইট হয়, এক একভাবে কোম্পানির পলিসি অনুযায়ী। জি। সো অনেকেই আমাদের কাছে আসেন যে তারা কিন্তু স্যালারি টাইমলি ম্যানারে পেইড হন না, অনেক সময় পেইডই হন না। সো আপনি তো আর নিশ্চয়ই পেমেন্ট ছাড়া লং রানে কন্টিনিউ করবেন না, এক পর্যায়ে অনেকেই আন্ডার বাধ্য পেইড হওয়ার হয়ে। কারণে ছেড়েও দেয় জব। সো আপনি তো অবশ্যই আপনি কনস্ট্রাকটিভ ডিসমিসাল হিসেবেই আপনি ক্লেম করতে পারবেন। মেক্সিওর যে টাইম লাইন আছে এখানে, সেটা অনেকেই জানেন না। অনেকেই বলতে আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম 90% মানুষই জানেন না যে এখানে স্ট্রিক্টলি একটা টাইম লাইন আছে। আপনি আমার বোধ হয় আপনি যদি মোর দ্যান 95% বলেন তাতেও বোধহয় ভুল হবে না। আচ্ছা, যদি একটু প্রশ্ন জিজ্ঞেস, আপনি ক্লেম করতে পারবেন, এই ক্লেমটা কি এবং কার বিরুদ্ধে করবে ক্লেমটা? আপনি এমপ্লয়ারের বিরুদ্ধে। আমি আবারও আসছি আপনাকে, সরি টু কাট ইউ অফ, একজন কলারের কল নিয়ে আসছি। জি দর্শক আসসালামু আলাইকুম। জি। ও আচ্ছা। ওকে, আচ্ছা, আচ্ছা। একটা প্রশ্ন জি, মাহবুব ভাই আপনার পাসপোর্টের যে ইনডেফিনিট লিভ টু রিমেইন, এটা এখনো পেপারে আছে, এই তো? আপনি আপডেট করেননি, বিআরপি কখনো নেননি, আপনি বিআরপি কখনো নেননি, বায়োমেট্রিক? আমরা বিদেশ পাসপোর্ট দিচ্ছি আপনার, কিন্তু আমি চাইতে তো আমাদের পাসপোর্টটা ইউজ করবো আমরা। Okay. Be very careful. এইটা কখনো করবেন না। এরপরে আমি 5টা পাসপোর্ট আমরা রেডি করে ধরে যাচ্ছি। জি, ওকে ওকে। আমরা যদি 5টা পাসপোর্ট করে নেওয়া লাগতো না, লাস্ট পাসপোর্ট যেটার মধ্যে তো আমি যে এই দেশের না বলি, এই দেশে যদি কেউ দেখাই সেগুলো তো কিছু দেখা নাই। তাহলে যদি আমি দেখি তো আমার ঘুরে আমি তোমাকে দেখে তো বলা বলি নাকি তাই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, আপনি দেখতে থাকুন, আপনি দেখতে থাকুন। এখানে আপনি কনফিউজড আছেন, যেটা হচ্ছে যে আপনি যদি ব্রিটিশ হয়ে থাকেন তাহলে তো আপনার এই দেশে ঢোকার জন্য ইনডেফিনিট লিভ টু রিমেইন তো আর এখন আর ওইটা নাই ইন প্লেসে, তো ওইটা না, আপনি তো ব্রিটিশ। এখানে কয়েকটা স্টেজ এখানে কানেক্টেড। আপনার যে আপনি যে পাসপোর্টের কথা বললেন, এখন ই ভিসাটা তখনই হবে যদি আপনার অন্য কোনো স্ট্যাটাস না থেকে থাকে। আপনি কিন্তু সেটেলমেন্ট স্ট্যাটাস পার হয়ে, আপনি ইন্ডিভিজুয়াল পার হয়ে আপনি কিন্তু ন্যাচারালাইজেশনের মাধ্যমে ব্রিটিশ সিটিজেন অর্জন করেছেন আপনি। এখন whenever you travel outside or come into the UK, you must use your British passport. কেন, যদি আপনি কখনো ওটা ইউজ করতে গিয়ে ধরা পড়ে যান, আপনার ব্রিটিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনার আর্ম ছাড়া সব হারিয়ে ফেলবেন আপনি। ডোন্ট ডু দিস। আর আপনাকে ই ভিসা করার কোনো প্রয়োজন নেই, তার কারণ আপনার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। যদি সেটা না থাকতো দেন আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতেন। প্লিজ ডোন্ট টেক দ্যাট রিস্ক। আমি কি ঠিক বলেছি? আমার মনে হয় উনি ওই জটিলতাটা হচ্ছে যে ওই নো ভিসা রিকোয়ার্ড সিলটিল লাগানো লাগে, ওই কারণে হয়তো উনি না এখানে গেলাম না। আসছি যে দর্শক আপনি দেখতে থাকুন, আমি আরো একটা এক্সপ্লেইন করছি। থ্যাংক ইউ। আমি কিতা ভাবছি, আমি কিতা জন্য বলি আমরা নতুন বলিয়ে কিনা উপদেশটাই কি আপনার No. You are going into a wrong direction. Sorry, আপনি দেখতে থাকুন, আমরা বলছি। Thank you. ভাই আপনি ব্যাখ্যা দিয়ে দেন কি হবে এটা। এখানে ইস্যুটা হয়েছে কি, ওনার যে ইনডেফিনিট লিভ টু রিমেইনটা উনি তো অনেক আগে পেয়েছেন, উনি বিআরপি তে কনভার্ট করেনি। এখানে ওনার তো প্রথম দ্বৈত পাসপোর্ট অথবা দ্বিতীয় পাসপোর্ট, দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। আসতেছি, প্রথম পাসপোর্ট অথবা দ্বিতীয় পাসপোর্টে যে ওই যে ভিজিনেট অ্যাটাচড যে কাগজটা থাকে, হ্যাঁ
ওইটা হচ্ছে তার জি, আছে। হ্যাঁ। এবং তখন ওরা এখন হয়তো সেটা তো প্রথম পাসপোর্ট, এবং তখন হয়তো অথবা ওরা- দ্বিতীয় পাসপোর্ট, তখন হয়তো ওরা ব্রিটিশ সিটিজেনশিপ ছিল না। তখন ব্রিটিশ ন্যাশনালিটি ছিল এখন না। তো উনি জি, ব্রিটিশ। জি, কিন্তু এরপরে হয়তো সাবসিকুয়েন্টলি ফোর্থ পাসপোর্ট যেটা করেছেন জি। সেটাই তো আর ওনার কোনো জি, কিছু নাই। জি। ওনার তো এটা ইররিলেভেন্ট, ওনার এটা তো লাগবেই না। Exactly. কারণ উনি তো এখন ওনার ট্রাভেল ডকুমেন্ট যেটাকে উনি রিলাই করবেন, আপনি যেটা রিলাই করবেন জি। সেটা হচ্ছে যে আপনার ব্রিটিশ পাসপোর্ট। জি, ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশে যেতে হলে একটা কথা আছে যে আপনাকে বাংলাদেশে, আপনি বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও আপনাকে অ্যাজ এ ব্রিটিশ আপনাকে বাংলাদেশি ভিসা নিতে হবে, যেটা আপনি একদিনের মধ্যে পেতে পারেন। এখানে হাই কমিশনে যাবেন এবং এটাকে বলে NVR, নো ভিসা রিকোয়ার্ড সিলটা দিবে, লাইক আজ আপনার যেটা ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে ওটাই আপনি বাংলাদেশ এম্বাসি থেকে নেবেন। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার ইটস নট অন মাই টপ অফ মাই হেড দ্যাট যে কত টাকা লাগে, একবার যদি সাহায্য করতে পারেন। আমি একটু আমি আপনি ফিরে নিয়ে আসছি আপনাকে। উনি কিন্তু বলেনি বাংলাদেশের নবী এর প্রশ্ন ছিল না, না, ছিল- উনি ওটা লাগবে। পাসপোর্টগুলো সাথে লাগবে হ্যাঁ, কিনা মনে হয় হ্যাঁ। নাকি? এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন এই দ্বৈত নাগরিক কিন্তু এখানটা একটা আরেকটার সাথে ক্লাশ করছে। জি। এখন যেহেতু ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন, ওয়াই উড হি স্টিল ক্যারি দি বাংলাদেশ পাসপোর্ট ওয়েন হি ট্রাভেল ইন বাংলাদেশ? এটার বিষয়। ইউকে থেকে, হ্যাঁ, ইউকে থেকে। এই ইউকে থেকে ফ্রড এন্ড ডিসেপশন বলে কিন্তু বিষয় রয়েছে ভাইয়া। আপনি ব্যাখ্যা দিয়ে দেবেন বিষয়টা কিভাবে ওনাকে এফেক্ট করতে পারে? ওয়েল, এখানে আমি ওই যে জায়গাটা, জি। যে সে যদি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যায় সেক্ষেত্রে সমস্যা নেই, জি, সেক্ষেত্রে সমস্যা, কেন সে জি। তো বাংলাদেশি সিটিজেন। জি, হ্যাঁ। বাট এখন কথা হচ্ছে যে তার কনসার্নটা হচ্ছে Entry. ফিরে আসার সময়। হ্যাঁ। ফিরে আসার সময় তো ওখানে তো তার পারবেন উনি। permission নেই। জি, আগে যেমন ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সে পারবে না। এখন আমার কথা হচ্ছে এই জায়গাটা আমি ক্লিয়ার না, আমি জানিও না, আমি দুঃখিত যে উনি যদি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ট্রাভেল করে চলে যায়, জি। আসার সময় সে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আসতে পারবে কিনা। না ভাইয়া, আমি বলছি আপনাকে Okay. That's my question to you. কথা আমি দুটো উত্তর দিচ্ছি। বাংলাদেশের কথা হচ্ছে যে সেই দিন হাসে খাইয়া ফেলছে, একটা কথা আছে সিলেটি ভাষায়। এটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে আগের সময় ছিল এরকম কোন একটা পর্যায়ে একটি পাসপোর্টে আপনার ইন্ডিয়ান লিভ রিমেইন আছে, বাংলাদেশি পাসপোর্ট, সেকেন্ড একটি পাসপোর্ট আপনি নিয়েছেন, অ্যাটাচ করে আগে স্ট্যাম্প দিয়ে বাংলাদেশে যাওয়া আসা করা যেত। এই সিস্টেম ছিল এক সময়। তো এখন উনি মনে করেছেন ওরকম করে আগের যেহেতু 3টা পাসপোর্টে ওনার ইনডেফিনিট লিভ রিমেইন রয়েছে, এক ফোর্থ পাসপোর্টে অ্যাটাচ করে উনি ট্রাভেল করতে পারবেন কিনা। উনি ভুলে গিয়েছেন যে নতুন উনি তো আইন ব্রিটিশ, উনি তো ব্রিটিশ, ওনার তো- ওটা বাদ দিলাম। উনি ভুলে গিয়েছেন নতুন আইনের আন্ডারে অবশ্যই এই নতুন পাসপোর্টকে ই ভিসাতে কানেক্ট করতে হবে, না হলে উনি কিন্তু Exactly. এটা একটা Exactly. জিনিস। আর সেকেন্ডলি উনি গেলেন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে, আপনার যে প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ভাই, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি এখন আইনের ছাত্র। আর উনি ফিরে আসবেন ব্রিটিশ পাসপোর্ট দিয়ে। যখন উনি বাংলাদেশ থেকে ইংল্যান্ড থেকে বেড়ে যাচ্ছেন, যাওয়ার সময় পোর্ট অফ এক্সিট থেকে ওর পাসপোর্ট স্ক্যান করে যাচ্ছেন অথবা দেখে যাচ্ছেন, তাহলে উনি হচ্ছে এক্সিট করছেন মানে বাংলাদেশ পাসপোর্ট দিয়ে। আবার যখন উনি এন্টার করবেন, এন্ট্রির সময় যদি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে এন্টার করেন, ম্যাচ করবে না তো, তখন উনি সেখানে ফেসে যাবেন। কেননা উনি একই মানে ট্রাভেল যেটা উনি শুরু করেছিলেন বাট শেষ করেছেন আরেকটা পাসপোর্ট দিয়ে, ফ্রড এন্ড ডিসেপশন কিন্তু তখন এখানে ধরে ফেললো না, এখানে মোহিত ভাই এখানে আমি দেখেছি কাউকে না কাউকে আসতে, কিন্তু কথা হচ্ছে যে আমার প্রশ্নটা কোন জায়গায়, যদি যে আসেও আমি- ভাইয়া, না, আমার যদি প্রশ্নটা ধরা কোন পড়ে যান, জায়গায়? তখন? না, আমার প্রশ্নটা কোন জায়গায়, আমার প্রশ্নটা হচ্ছে দুটো ট্রাভেল ডকুমেন্টই ভ্যালিড। জি, হ্যাঁ, দুটো ট্রাভেল ডকুমেন্টই ভ্যালিড। তো দুটো ট্রাভেল ডকুমেন্ট যেহেতু ভ্যালিড, এখানে কেন ডিসেপশন হবে আমার প্রশ্ন এটা আপনার প্রতি, হ্যাঁ। যেটা হচ্ছে যে দুটো ট্রাভেল ডকুমেন্টই ভ্যালিড। আমি এই দেশ থেকে বাংলাদেশে যাব, আমি কোথাও ডিক্লারেশন দিচ্ছি না যে আই মাস্ট কাম ব্যাক, আপনি কথা বুঝেন, বাট যখন আমার আসতে হবে, whether I can use this or not। হ্যাঁ, উত্তর দিচ্ছি ভাইয়া। ফ্রডটা কোথায় কালেক্ট করছে? আপনি গেলেন, আপনার প্রথম প্রশ্ন উত্তর, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গেলেন আপনি, ঢোকার আমি সময়- কোথাও ডিক্লারেশন দেই না যে আমি আসবো। হ্যাঁ, হ্যাঁ, বাট ঢোকার সময় আপনি ব্রিটিশ পাসপোর্টটা ইউজ করলেন কেন? ওয়াই? না, মানে আমার সিম্পল জায়গাটা আপনি বোঝার চেষ্টা করেন। জি। আমার সিম্পল জায়গাটা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট ইজ এ ভ্যালিড এন্ড জেনুইন ডকুমেন্ট। হ্যাঁ, আই ডু হ্যাভ দ্যাট। আমি এখান থেকে বের হতে কোনো কিছু Problem, লাগে না, জি। কোনো কাউকে জবাবদিহি করতে হয় না, আমি কথা যাচ্ছি না কিছু, Country of origin আমি এর কান্ট্রি অফ অরিজিনের পাসপোর্ট নিয়ে জি। যাচ্ছি। Correct. আবার যখন আসবো কান্ট্রি অফ অরিজিনের পাসপোর্ট নিয়ে আসবো। জি। সেক্ষেত্রে আমি যাওয়ার সময় কিন্তু কখনো বলিনি জি, যে আমি এদেশে আসবই। জি।
না ভাইয়া আপনি এইটা যদি- mislead হবে কি? না হবে না আসার সময় তো আপনি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে আসতে পারবেন না, হ্যাঁ? না কারণ ওই Exactly. তো আপনাকে ভিসা ছাড়া আর- allow করে না। এক্স্যাক্টলি allow করে না। তো সেক্ষেত্রে আমি whether I can use that British passport না or not. ভাইয়া ফ্রডটা হচ্ছে ওই জায়গাতে আপনি যাচ্ছেন একটা পাসপোর্ট দিয়ে, আসছেন আরেকটা দেশের পাসপোর্ট দিয়ে, কিন্তু দুই দেশের, আমি দুই ন্যাশনাল কথা বলেছিলাম একটু আগে। আপনি যাচ্ছেন অ্যাজ এ বাংলাদেশি ন্যাশনাল, বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সেরে, আবার ফিরে আসছেন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ পাসপোর্ট দিয়ে, দুটো কিন্তু এখানে ক্লাস করছে একসাথে। এই জায়গাতে ফ্রডটা হয়ে যাবে ভাই, নাম্বার ওয়ান, এটা আমার ক্ষুদ্র বিবেচনা ভাই Okay, বলছি। now that's fine. No, thank you, মোহিত ভাই। মাহবুব ভাই, আপনি আলোচনাটা শুনছিলেন, আপনার জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওকে, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। এখানে উনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের জায়গাটা অনেক সময় যেটা হয়, আপনি যে কথাটা বলেছেন যে ডিসেপশন বা কোনো কিছু হাইড করার বিষয় থাকে কিনা, Exactly, হ্যাঁ। হাইড করার বিষয় থাকে কিনা, এটা অফকোর্স একটা কনসার্ন। কারণ হচ্ছে অনেকে, আমরা এই কলারকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি না, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে যে অনেকে এদেশের যেহেতু বেনিফিট সিস্টেমের সাথে Exactly. জড়িত, অথবা Exactly. তার এখানে প্রেজেন্সটা নিয়ে জড়িত অনেক কিছু থাকে, তখন তারা কি করে যে একটা পাসপোর্ট দিয়ে যায় এবং অন্য পাসপোর্ট দিয়ে আসে। সেক্ষেত্রে হয়তো একটা পাসপোর্ট শো করলে অন্য পাসপোর্টটাকে হাইড করার চেষ্টা করে। যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে তাহলে আসলে এরকমের কোনো ডিসিশন এবং এর ওয়াইজ হবে বলে মনে আরেকটি- হচ্ছে না। আরেকটি বিষয় রয়েছে ভাইয়া, যখন যাবেন, যাওয়ার পথে যখন চেক করা হবে, ওনার স্ক্যান করলে তো বের আসবে ব্যাকগ্রাউন্ড, তখন স্ক্রিনে চলে আসবে উনি ব্রিটিশ সিটিজেন উনি, তো তখন কি প্রশ্ন চলে আসতে পারে তখন যে কেন উনি বাংলাদেশ পাসপোর্ট ইউজ করছেন? এখানে কোশ্চেন আসতে পারে এবং এটা একটা কমপ্লিকেশন। জি। বাট যেখানে আপনার জন্য সহজতর উপায় আছে, সেটা হচ্ছে যে আমি আমাদের কলারকে উদ্দেশ্য করে বলছি, মাহবুব আহমেদ ভাই, যে আপনার যেহেতু ব্রিটিশ পাসপোর্ট আছে, আপনি জাস্ট নো ভিসা রিকোয়ার্ড সিল নিয়ে বাংলাদেশে চলে যান। আপনি সেক্ষেত্রে বাংলাদেশি যে নতুন পাসপোর্টটা এটা ক্যারি করতে পারবেন, ইটস ডাজন্ট ম্যাটার, যে এটা কোনো অসুবিধার কোনো বিষয় নেই। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। জি, আমরা মূল আলোচনায় আর চলে যাই। সংক্ষিপ্ত একটু অ্যাড করে দিই, জি। আর ফোর্থ পাসপোর্টটা ইউজ করার ক্ষেত্রে অনেকে যেটা করতে হবে, যদি উনি ইউজ করতে চান, মানে একেবারে ওয়ার্স্ট, এই দুর্বলতম হাদিস যেটি, সেটা হচ্ছে এই তাকে ওনাকে এই ফোর্থ পাসপোর্টটাকে অবশ্যই ই ভিসাতে কানেক্ট করতে হবে। দেন well, এই ভিসা it's irrelevant. হ্যাঁ, ওটা here. irrelevant, Irrelevant. ওরা কারণ প্রশ্ন হচ্ছে উত্তর দিচ্ছে। না, এখানে ভিসা তো কোনো প্রশ্নই আসতেছে জি। না, কারণ উনি ব্রিটিশ উনি British, জি। শেষ করেনি, Exactly, ওনার ভিসার প্রয়োজনই নেই, জি। এটা দরকার নেই, জি। আশা করি। ধন্যবাদ ভাই। জি, থ্যাংক ইউ। ওকে, ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, আমরা কথা বলছিলাম কনস্ট্রাকটিভ ডিসমিসাল, আপনি কথা বলছিলেন যে টাইমলাইন। জি, টাইমলাইন তো এখন টাইমলাইন তো আসলে স্ট্রিক্টলি 89 ডেজ, বাট যখন ওরা টার্ম হিসাবে বলে ওয়ার্ডিংটা 1 ডে লেস দ্যান 3 মান্থস, সো 3 মাস থেকে একদিন কম, হ্যাঁ। ওরা ওদের মতো করে বলে আর কি। বাট আমরা যদি সহজে বলি সেটা হচ্ছে যে 89 ডেজ সংক্ষেপে বলা, সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। তবে এখানে প্রসিডিউরাল কিছু কাজ আপনাকে অবশ্যই এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যার আগে মাস্ট নিড টু মেইনটেইন। সো আপনি যে কোম্পানিতে জব করেন ওখানে ইন্টারনাল কিছু পলিসি থাকে সব সময়। যদি আপনার কোনো কমপ্লেইন থাকে, কোনো ইস্যু রেইজ হয়, আপনি ইন্টারনালি আগে রিজলভ করার চেষ্টা করবেন। তো সেটা ওয়ে অফ গ্রিভেন্স লেটার দিয়ে আপনি করতে পারেন। তো গ্রিভেন্স লেটার যদি ফেইল্ড হয়, গ্রিভেন্সটা কাইন্ড অফ কমপ্লেইন। না, ঠিক আছে, আপনি সুন্দর করে বলেছেন যে সুপ্রিয় দর্শক, আমরা ব্যাখ্যা করছিলাম যে আসলে যখন আমাদের এমপ্লয়ার এবং এমপ্লয়ি ইস্যুস তৈরি হয়, যখন আমাদের প্রবলেম ক্রিয়েট হয়, তখন আসলে আমরা কি করতে পারি। আমরা ইনিশিয়াল স্টেজ থেকেই আলোচনা করছিলাম, এর মধ্যে কনস্ট্রাকটিভ ডিসমিসাল কথাটি এসেছে, টাইমলাইনের কথা আমরা বলেছি, যে আসলে 3 মান্থস লেস 1 ডে, 89 ডেজ আমরা এটাকে বলে থাকি। বাট এর ক্ষেত্রেও এই যে 89 ডেজের আগেও বেশ কিছু প্রসিডিউরাল অ্যাক্টিভিটিস যেগুলো মেনটেন করতে হয় আপনি যদি এমপ্লয়ারের বিরুদ্ধে। আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয় নিয়ে। আমাদের আজকের টপিকস এমপ্লয়মেন্ট ল এবং আপনাদের এমপ্লয়মেন্ট ডিসপিউটস, কিভাবে সেগুলো থেকে রেমেডি পাবেন। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে কনস্ট্রাকটিভ ডিসমিসাল কিভাবে হয়। আমাদের অতিথিদ্বয় বেশ ভালোভাবে আলোচনা করেছে, আমি একটু রিক্যাপ করতে চাই। সেটা হচ্ছে যে যখন কোনো আপনার এমপ্লয়মেন্টের জায়গায় এমপ্লয়ারের সাথে আপনার যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনের কারণে আপনি বাধ্য হন আপনার চাকরিটি ছেড়ে দিতে,
সেটা হতে পারে আপনার বেতন নিয়ে, সেটা হতে পারে অন্য আপনার আনপেড স্যালারি, অথবা কোনো হ্যারাসমেন্ট, অথবা আপনার পোস্ট অ্যান্ড পজিশনগুলো নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, এমপ্লয়ার আপনাকে বলে দিচ্ছে না যে তোমাকে স্যাক করলাম, বাট পরিবেশ পরিস্থিতি যেখানে আপনি কাজ করার মতো কোনো জায়গা থাকবে না, তখন যদি আপনি নিজে থেকেই চাকরিটি ছেড়ে দেন, সেটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ডিসমিসাল। এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে কোনো কনস্ট্রাকটিভ ডিসমিসালের ক্ষেত্রে 89 ডেজের মধ্যে বেশ কিছু প্রসিডিউরাল বিষয় নিয়ে আলোচনা করতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে। আকবর বিন সিদ্দিক, আমরা আলোচনা করছিলাম যে করণীয় কি। যে করণীয় হচ্ছেন যে উনি, আমরা যেটা বললাম আগে, প্রসিডিউরাল ওয়েতে উনি ওনার কোম্পানিকে মেইল করবেন, ইউজুয়ালি যেটা কোম্পানি, যেটাকে গ্রিভেন্স বলা হয়, মানে কমপ্লেইনের মতো করে, যে আমি তো, তুমি আনফেয়ারলি আমার সাথে। একটু আমি প্রশ্ন এটা করি আপনার, এটা সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন আমাকে ডিসমিস করে দিল, ডিসমিস করে দিয়ে বা ডিসমিস করার পর্যায়ে আমাকে সাসপেন্ড করে, তারপরে যদি অ্যাপিল প্রসিডিউর থাকে, তখনই কি আমি যাব? কাউন্টডাউনটা কখন শুরু হবে? রাইট, আপনার ডে অফ দ্য লাস্ট এমপ্লয়মেন্ট আপনি এখানে কনসিডারেশন করবেন। তাহলে সেই হিসেবে, বা ডে অফ দ্য রেজিগনেশন যদি আপনি নিজেই কনস্ট্রাকটিভ ডিসমিসাল হন, বা যদি ডে অফ দ্য আপনার সাসপেনশন বা ফাইনাল ডিসমিসালটা যখন হবে, অ্যাপিল প্রসিডিউর শেষ করে, অনেকে তো অ্যাপিল প্রসিডিউর ফলো করে না। এখন প্রশ্ন হলো, যদি আপনি এখন অ্যাপিল প্রসিডিউর মেইনটেইন চলতেছে, কমিউনিকেশন চলতেছে, ইন দ্য মিনটাইম আপনি মনে করতেছেন যে আমার তো এটা ওয়েল চলতেছে, সো কিন্তু আপনার 89 ডেজ কিন্তু টাইম ক্লক স্টপ হয়নি। মেক শিওর কিন্তু আপনি যদি দেখেন যে এখানে সময় অনেক চলে যাচ্ছে, আপনি ইমিডিয়েটলি আকাশে রিপোর্ট করতে হবে। আকাশটা হচ্ছে অ্যাডভাইজরি কনসিলিয়েশন আরবিট্রেশন সার্ভিস, সো যেটাকে আমরা সংক্ষেপে আকাশ বলে থাকি। সো ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, এখানে আপনি এবং এমপ্লয়ারের সাথে তারা কমিউনিকেশন করে এটা রিজলভ করার জন্য চেষ্টা করে, কাইন্ড অফ মেডিয়েশনের মতো। সো আপনি ওখানে 89 ডেজের মধ্যে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাইতে হবে তা না, এর মাঝে যদি আপনি একাসে রিপোর্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার 89 ডেজের টাইম ক্লকটা স্টপ হয়ে যাবে। সো একাসে আপনি ধরেন, সে ফর এক্সাম্পল 2 মাস সময় নিয়ে নিল, মেডিয়েশন ইজ ফাইন। কিন্তু আপনি যখন একাসের এমপ্লয়মেন্ট, এই যে টাইম ক্লকটা বন্ধ হয়ে যাবে, এটা আপনি যখন বলছেন, সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল যদি কেউ 89 ডেজে গিয়ে করে, তখন বন্ধ হয়ে যাবে। বাট আপনার যদি এর মধ্যেই তো, কেন একাস যখন আপনাকে গেট ব্যাক করবে, এক মাসের সময়, তারা তো 1 মাস সময় দেয়। জি, 1 মাস, অ্যাটলিস্ট 1 মাস সময় পাবেন। 1 মাস সময় দেয়, তাহলে তো আপনি আর ওই ডাবল কনসেশন পাচ্ছেন না। পাচ্ছেন না। কিন্তু আপনি দেখেন, একাসে তো আপনি অনেক সময় একটু লম্বা সময় যাবতেই অনেক সময় কনসিলিয়েশন চলে, বিকজ ডিসপিউট অনেকগুলা থাকে, ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশন হয় এমপ্লয়ের চাওয়া নিয়ে। সো যদি দুই পক্ষ এগ্রি হয় বা কাছাকাছি চিন্তা ভাবনা করে যে আমরা একটু সেটেল ডাউন করবো, তাহলে তো একটু সময় আসলে লেগে যায়। সো দ্যাট 2 মাস অনেক সময় কিন্তু সময় লাগে। সো আমি রিসেন্টলি নিজেও একটা মোটামুটি 1 মাসের উপরেই মোটামুটি সময় লেগে গেছে। সো এটা লাগে, আপনার যদি বড় ক্লেম হয় এটা তো। তবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে অ্যাড করব, আমরা এই যে যেহেতু আপনি কিছুক্ষণ আগে যে ব্রিচ অফ কন্ট্রাক্ট নিয়ে বলছেন, এখানে প্রত্যেকটা ক্লেমের আলাদা আলাদা কিছু এক্সেপশন থাকে, রিকোয়ারমেন্ট থাকে। আপনি ক্লেম করবেন, মানি অ্যামাউন্ট পার্টিকুলার আছে, যেমন ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য কিন্তু আপনি ম্যাক্সিমাম 25,000 পাউন্ড ক্লেম করতে পারবেন, এর বেশি কিন্তু নয়। কিন্তু আপনি আবার অন্যান্য ক্ষেত্রে কিন্তু আবার ওখানে লিমিটেশন নাই। আপনি যেমন সেটা আপনার তো কম্পেনসেশন যদি হয়, জি, কম্পেনসেশন যদি হয় যে আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে করছেন বা অন্য কিছু থাকে, সেগুলো তো ডিফারেন্ট ইস্যু, তাই না? জি, ওকে, থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। আপনাকে আমি মুহিত ভাইয়ের কাছে আসবো। মুহিত ভাই, আপনি স্পেসিফিক্যালি আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ব্রিচ অফ কন্ট্রাক্ট, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন যারা স্কিলড ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রে এটা হতে দেখি, এবং কেয়ার ওয়ার্কার, জি জি, স্কিলড ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার যারাই এখানে আছেন, তাদের ক্ষেত্রে আমরা এই যে ব্রিচ অফ কন্ট্রাক্টটা হিউজলি এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এবং অনেক মানুষ এটা সাফার করছে। সেই ক্ষেত্রে আপনি এই যে ইমিগ্রান্ট যারা এমপ্লয়ারদের শোষণের শিকার, তাদের ক্ষেত্রে আপনি রেমেডি কি আছে কি এবং কি? ধন্যবাদ। আমি দুভাবে ব্যাখ্যা দিচ্ছি। এমপ্লয়মেন্ট ল, এই লটা এনশিওর করবে এই এমপ্লয়ি তার রাইটসগুলি কি কি, আর যে ইমিগ্রেশন ল সেটা এনশিওর করবে সে কি কাজ করতে পারবে কিনা, তার রাইটস আছে কিনা। এখন তার রাইটস থাকা সত্ত্বেও
এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে বলা হচ্ছে একজন এমপ্লয়িকে দেওয়া হচ্ছে 38,000 সে ফর এক্সাম্পল Exactly. 8,700, কিন্তু তাকে 38,700 না দিয়ে তাকে দেওয়া হচ্ছে 20,000 পাউন্ড অথবা 18,000 পাউন্ড। তাহলে হিউজ গ্যাপ, কিন্তু এই যে 10-12,000 পাউন্ডের গ্যাপটা। এখন বাংলাদেশ থেকে যে সমস্ত এমপ্লয়ি ন্যাশনাল ইংল্যান্ডে কাজ করতে এসেছেন স্কিল ক্যাটাগরিতে, তাদের যদিও এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের কথা বলছেন, ব্রিচ অফ কন্ট্রাক্টের কথা বলছেন আপনি, কন্ট্রাক্টে বলা আছে 38,700 পাউন্ড তাদেরকে দেওয়া হবে, বাট দেওয়া হচ্ছে ইনফ্যাক্ট 20,000 অথবা 18,000। তাহলে এটা কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে এমপ্লয়মেন্ট ল তাদেরকে রাইটস দিচ্ছে, মানে তাদের রাইটস হচ্ছে এই পয়সাটা পাওয়ার, ইমিগ্রেশন ল তাদের রাইটস দিচ্ছে কাজ করার। তাহলে একটা সাথে আরেকটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার দরকার যোগ্য দক্ষ আইনজীবী। এবং আমি জানি মানে আমাদের এই স্টুডেন্ট কমিটির ভিতরে যে আইনজীবী ভাই এই এমপ্লয়মেন্ট ল নিয়ে প্র্যাকটিস করেন, তাদের যে আপনি একজন নতুন দক্ষতার সাথে এই বিষয়গুলি প্র্যাকটিস করছেন, এবং ফ্ল্যাট গেট ওপেন হয়ে যাবে। প্রচুর হাজার হাজার যে নাগরিক, বাংলাদেশি নাগরিক যারা স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে যুক্তরাজ্যে প্রবেশ করছেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলা হচ্ছে যে তাদেরকে দেওয়া হবে 38,700 পাউন্ড, বাট তাদেরকে দেওয়া হচ্ছে না সেই স্যালারি। অনেক সময় তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তারা নিজেরাই তাদের ট্যাক্স দিচ্ছে। এগুলো কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট ভাইয়া। সেক্ষেত্রে এমপ্লয়ার যদি এস্টাবলিশ কোম্পানি হয়, এমপ্লয়ের বিরুদ্ধে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা দায়ের করে কিন্তু মানে তারা তাদের ক্ষতিপূরণ আদায় করতে পারবে। সেক্ষেত্রে দক্ষ আইনজীবী লাগবে, যিনি আমাদের ইমতিয়াজ ভাইয়ের মতো অথবা আকবর যারা দক্ষতা নিয়ে যারা সাহায্য করতে পারে। এটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে মোহিত ভাই আমাদের অবশ্যই অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেন, এবং আসলে সত্যি কথা হচ্ছে একটি কথা আমি বাড়িয়ে বলি না, এমপ্যাথি। ভাইয়া আমাকে কতটুকু ভালো না বাসলে, ভাইয়া আমাকে কতটুকু ভালো না বাসলে, আমার শাশুড়ি মা মারা গিয়েছেন, দূরে গিয়েছেন তাকে দেখার জন্য, আর আমি তো কাছ থেকে দেখছি যে দক্ষতা। যদি কারো যোগ্যতা থেকে থাকে, দক্ষতা থেকে থাকে, তাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করতে পারি, প্রকাশ না করতে পারি, যোগ্যতা দক্ষতা ঢেকে যাবে, সে আর যোগ্য হওয়ার চেষ্টা করবে না। এই কারণে ভাই আমার বলা। না থ্যাংক ইউ আই এম সো গ্রেটফুল টু ইউ। যেটা আমি বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখনই কোনো লয়ারের দ্বারস্থ হবেন, আপনাদের এভিডেন্সগুলো কালেক্ট করা, এবং আমরা আপনারা এই সব ফ্যাকচুয়াল ম্যাটারগুলো আমাদের কাছে নিয়ে আসবেন। তখন প্রশ্ন জিজ্ঞেস করছে যে আপনি এভিডেন্সগুলো কালেক্ট করা, তাহলে সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, তাই না? এক্স্যাক্টলি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এবং আপনি যে কথা বলেছেন অনেকে নিজেরা ট্যাক্স পে করেন, এই যে আপনারা ট্যাক্স পে করেন বা যেগুলো আনফেয়ার প্র্যাকটিসের সাথে যদি তাকে কাজ না দেয়, সেক্ষেত্রে কি করতে পারবে? এক্স্যাক্টলি দ্যাট ইজ অলসো অনেকেই এরকম হচ্ছে ভাই, এসছে বাংলাদেশ থেকে দীর্ঘ 1 বছর 1.5 বছর কাজ দেওয়া হচ্ছে, কাজ দিচ্ছে, ঝুলে রাখছে, তাহলে কন্ট্রাক্টর আছে, then you have right to, তারা ক্লেম করতে পারছে। Of course, হ্যাঁ, প্রসিডিউর ফলো করে আপনারা তখন এই যে গ্রিভেন্স প্রসিডিউর ফলো করে তখন কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এমপ্লয়ারকে নিয়ে যেতে পারেন, এবং এটাই হচ্ছে আপনাদের এই দেশের ল অফ দ্য ল্যান্ড, এবং আপনারা এই আইনের আওতায় আপনাদের নিজেদের রাইটস গুলোকে এস্টাবলিশ করতে হবে। প্রশ্ন এভিডেন্সগুলো কি দিতে হবে? তাহলে একটা কন্ট্রাক্ট, মানে যেখানে ব্রিজটা হচ্ছে, কি জন্য ব্রিজ হচ্ছে, কিভাবে ব্রিজ হচ্ছে, সেটা আপনি যদি ওই যে বলছেন যে 38,000 যদি থাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে, আপনি দিচ্ছেন 20,000 30,000, হ্যাঁ ভাই, আপনার কাজ দেওয়ার কথা 37.5 আওয়ার্স অথবা 40 আওয়ার্স, আপনাকে কাজ দিচ্ছে 20 ঘন্টা। তাহলে কি ভাই তাহলে কি আপনি সাজেস্ট করবেন যে এরকম যে এটি ডায়েরি মেইনটেইন করা, সে যদি কোনো ইমেল দিয়ে থাকে, টেক্সট দিয়ে থাকে, exactly evidence is important. In any case, if you want to win the case, you need to prove it. Otherwise অনেক ভালো কেসও আপনি এই করতে পারবেন না, আপনি এস্টাবলিশ করতে পারবেন না যদি আপনার এভিডেন্স না থাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আসলে আমি একটু আসতে চাচ্ছি, 2 মিনিটের মতো আছে, আমি একটু আকবর বিন সিদ্দিকের কাছে আসতে চাচ্ছি যে কুইকলি যদি আপনি এমপ্লয়মেন্ট ম্যাটারে যদি আর কোনো কিছু 1 মিনিটের মধ্যে বলবেন, যে র‍্যাপ আপ করার ক্ষেত্রে কিছু বলবেন কিনা। জি, থ্যাংক ইউ। আসলে এটা ওয়াইড ম্যাটার, তো 1-2 মিনিটে তো শেষ হওয়ার মতো না। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে এছাড়াও আরও কিছু বিষয় আছে। অনেকে স্ট্যাটুটরি সিক পেটা অনেকে পান না, সো এটা আপনারা মাথায় রাখবেন। 4 দিনের বেশি যদি আপনারা সিক থাকেন, তাহলে আপনার স্ট্যাটুটরি রাইট আপনার সিক পেমেন্ট পাওয়ার। সেক্ষেত্রে আপনি যদি সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, আপনার যদি 125 এভরি উইক আর্নিং করেন ওই এমপ্লয়ারের সাথে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই স্ট্যাটুটরি সিক পে দিতে হবে। এবং 4 দিন বা 4 দিনের বেশি যদি আপনি সিক থাকেন টানা, তাহলে কিন্তু আপনি স্ট্যাটুটরি সিক পেটা পাবেন। হ্যাঁ, এবং হলিডে পেমেন্টের ব্যাপারে যদি আপনি 30 সেকেন্ডসে বলেন। হলিডে আপনি যদি হলিডে পেমেন্ট আপনাকে পে না করা হয়, তাহলে আপনি হলিডে পেমেন্টের জন্য আপনি কিন্তু ক্লেম করে দিতে পারবেন। এবং হলিডে পেমেন্টটা এখানে আপনারা জানেন যে স্ট্যাটুটরি কিছু রিকোয়ারমেন্ট আছে হলিডে পেমেন্টের জন্য। এটা যদি এমপ্লয়ার মেনটেন না করে, তাহলে অবশ্যই ক্লেম করতে পারবেন। এছাড়াও কোম্পানির যদি কন্ট্রাকচুয়াল হলিডে পেমেন্টটা না পে করে, তাও আপনি ক্লেম করতে পারবেন। জি, থ্যাংক ইউ সো মাচ আকবর বিন সিদ্দিক।
আপনার কাছে 30 সেকেন্ডস। ধন্যবাদ স্যার। যদি কোনো অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে থাকে হোম অফিসে এবং সেই পেন্ডিং থাকাকালীন অবস্থায় যদি কোনো এমপ্লয়ার তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে ফেলে, সেকেন্ড 3 স্লিপের আন্ডারে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত হোম অফিস থেকে সিদ্ধান্ত না আসবে। সেই ক্ষেত্রে কিন্তু এই এমপ্লয়ি যদি তাকে টার্মিনেট করে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া হয়, এমপ্লয়মেন্ট লয়ের আন্ডারে মামলা দায়ের করতে পারবে। হ্যাঁ জি, মোহিত ভাই এবং আকবর বিন সিদ্দিকী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুন্দর করে আলোচনা করছিলেন এবং মোহিত ভাই লাস্ট পয়েন্ট যেটা দিয়েছেন এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে, এটা অনেক উপকারে আসবে। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। কারিগরি ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আবারও দেখা হবে 2 সপ্তাহ পরে এই অনুষ্ঠানটি ল অ্যান্ড লিগ্যাল এইড নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।